আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ২ নিয়ে। অধ্যায় ২ হচ্ছে যৌক্তিক বিভাগ। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় ২ টা সৃজনশীল আসবে। কি বলছি যে এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষায় ২ টা সৃজনশীল কমন পাবে। পাশাপাশি হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ ৪ থেকে ৫ টি আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো তাহলে তোমার পরীক্ষায় ২ টা সৃজনশীল পাশাপাশি হচ্ছে এমসিকিউ ৪ থেকে ৫ টা কমন পেয়ে যাবে। তো এই ক্লাসে আমি তোমাদেরকে প্রথমে টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর তোমাদেরকে সৃজনশীলের সাজেশন দিয়ে দিব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও দেখো ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিছি। সেই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে একটা এসএমএস দিয়ে দাও। তাহলে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দিব। তো যৌক্তিক বিভাগের ইংরেজি শব্দ হচ্ছে লজিক্যাল ডিভিশন। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। বলতে পারি যে যৌক্তিক বিভাগের ইংরেজি শব্দ কি? এটার আনসার হচ্ছে লজিক্যাল ডিভিশন। তো যৌক্তিক বিভাগ বলতে আসলে আমরা কি বুঝি? কোনো একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতির মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। অর্থাৎ যখন আমরা যুক্তি বিভাগ করব তখন আমাদেরকে একটা নীতি বা সূত্রের উপর ভিত্তি করতে হবে এবং আমরা জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করব। এটাই হচ্ছে যৌক্তিক বিভাগ। তো তোমরা মনে রাখবে যে যুক্তি বিভাগের মাধ্যমে পদের ব্যক্তার্থ বিশ্লেষণ করা হয়। যুক্তি বিভাগের মাধ্যমে পদের ব্যক্তার্থ বিশ্লেষণ করা হয়। এই জায়গায় ব্যক্তার্থ বলতে বোঝানো হয়েছে পদের সংখ্যার দিককে। যৌক্তিক বিভাগে সবসময় একটি বড় শ্রেণীকে তার অন্তর্গত ছোট শ্রেণীতে বিভক্ত করা হয়। সবসময় একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে। যৌক্তিক বিভাগ কি করে? সবসময় একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে। যেমন তো এক্সাম্পল হিসেবে এই জায়গায় আমরা সততা লিখলাম। এই গুণটিকে বিভাগের সূত্র হিসেবে বিবেচনা করলে আমরা মানুষ জাতিকে সৎ এবং অসৎ এই দুই উপজাতিতে বিভক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার গায়ের বর্ণকে সূত্র হিসেবে বিবেচনা করলে আমরা কি করতে পারি? ফর্সা, শ্যাম ও কালো মানুষ হিসেবে ভাগ করতে পারি। বিভাগের সূত্রে ভিন্নতার ফলে একই শ্রেণীকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যখন বিভাগের সূত্রে ভিন্নতা হবে তখন আমরা কি করতে পারবো? একই শ্রেণীকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো। যৌক্তিক বিভাগ অবরোহমূলক প্রক্রিয়া। কি বলছে? যে যৌক্তিক বিভাগ হচ্ছে অবরোহমূলক প্রক্রিয়া। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, অনেক বেশি ইম্পর্টেন্ট। অবরোহমূলক প্রক্রিয়া হচ্ছে বড় থেকে ছোটতে নেমে আসা। যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে ৬টি। প্রিয় শিক্ষার্থীরা, এই বিভাগের নিয়ম থেকে কিন্তু তোমাদের পরীক্ষা সৃজনশীল আসবে। তো এই ৬টি নিয়মগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটা বিষয় বলে দেই। যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে ৬টি। যদি বলে যে যৌক্তিক বিভাগের মূল নিয়ম কোনটি, তাহলে তোমরা লিখবে যৌক্তিক বিভাগের মূল নিয়ম কোনো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতির মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। এটা হচ্ছে মূল সূত্র। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি বলা হয় যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি, তাহলে তোমরা লিখবে ৬টি। আর যদি বলে যে যৌক্তিক বিভাগের মূল নিয়ম কয়টি, তাহলে তোমরা লিখবে একটি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই সূত্র। তো আমরা এখন দেখব প্রথম নিয়ম। সবসময় জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদকে বিভাগ করা যাবে না। কি বলছে? আমাদেরকে যুক্তি বিভাগ করতে হলে আমরা জাতিবাচক পদকে বিভাগ করব, কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদকে বিভাগ করতে পারবো না। এই জায়গায় বানানটি ভুল রয়েছে, এটা হচ্ছে বস্তুবাচক হবে। তো এই নিয়মটা লঙ্ঘন করলে আমাদের ২টা অনুপপত্তি ঘটবে, অর্থাৎ ২টা ভুল ঘটবে। একটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপত্তি, আর একটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। অঙ্গগত বিভাগ অনুপপত্তি কি? কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে বিভক্ত করা। আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে বিভক্ত করি তাহলে সেটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। তো দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, একটি উদ্ভিদকে তার শাখা, কাণ্ড ও মূলে বিভক্ত করা। আমরা যদি একটি উদ্ভিদকে তার শাখা, কাণ্ড ও মূলে বিভক্ত করি তাহলে সেটা হবে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। কারণ এই জায়গায় বলছে আমাদেরকে জাতিবাচক পদকে কি করতে হবে? বিভাগ করতে হবে। বস্তুবাচক পদকে বিভাগ করা যাবে না। যেহেতু এটি একটি বস্তু, তাহলে এটাকে বিভাগ করলে আমাদের সূত্রটা বানতে হবে, অর্থাৎ ভুল সৃষ্টি হবে। এবং এই ভুল সৃষ্টির মাধ্যমে কি সৃষ্টি হবে বলতো? অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। আরেকটি উদাহরণ দেখো, ফরহাদের একটি নাক, ২টি হাত এবং 2টি পা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে একজন ব্যক্তিকে কি করা হয়েছে বলতো? ভাগ করা হয়েছে। তাহলে এটা কি হবে? অঙ্গগত বিভাগ অনুপপত্তি। আশা করি বুঝতে পেরেছো। তো তারপর হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। গুণগত বিভাগ অনুপপত্তি, অঙ্গগত বিভাগ অনুপপত্তি প্রায় সেমই, তবে এই জায়গায় গুণের মাধ্যমে ভাগ করা হবে। যেমন ফরহাদ সৎ বা অসৎ। এই জায়গায় ফরহাদের গুণকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। যেহেতু ভাগ করা হয়েছে গুণকে, তাহলে সেটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। তো আমি আশা করছি তোমরা এই নিয়মটা খুব সহজে বুঝতে পেরেছো। এই নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আমরা দেখব ২ নম্বর নিয়ম। ২ নম্বর নিয়মে বলছে যে একই সময়ে একটিমাত্র বিভাগের মূল সূত্র গ্রহণ করতে হবে। কি বলছে? যখন আমরা ভাগ করব, একটা জাতিকে ভাগ করব, একটা নিয়মে ভাগ করতে হবে। অর্থাৎ একই সময়ে আমরা একটা নিয়মে কি করব? ভাগ করব। একাধিক সূত্র বা নিয়ম কি করা যাবে না? প্রয়োগ করা যাবে না। যদি আমরা একই সময়ে একাধিক নিয়ম প্রয়োগ করি তাহলে কি হবে? নিয়মটি ভ্রান্ত হবে, অর্থাৎ ভুল হবে। আর ভুল হলে যে উপপত্তি সৃষ্টি হবে সেটা হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। সংকর বিভাগ অনুপপত্তি কি? কোনো জাতিকে বিভক্ত করার সময় একাধিক সূত্র গ্রহণ করে বিভাগ করলে বিভাগটি ভুল হয়, এই বিভাগকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। যেমন মানুষকে শিক্ষিত, সততা, ফর্সা, লম্বা, আকার, বর্ণনা একাধিক সূত্রে ভাগ করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মানুষকে শিক্ষিত, সততা, ফর্সা, লম্বা ইত্যাদিতে ভাগ করি তাহলে কিন্তু এই জায়গায় অনেকগুলো সূত্রে ভাগ করা হয়ে গেল। তো আমাদেরকে কি করতে হবে? একই সময় একটি সূত্রে ভাগ করতে হবে। যেহেতু এই জায়গায় অনেকগুলো সূত্রে ভাগ করা রয়েছে, তাই এটা হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। অর্থাৎ এই সূত্রটা মানা হয়নি এই জায়গায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মটি হচ্ছে বিভক্ত উপজাতির ব্যক্তার্থ
মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্তার্থের সাথে সমব্যাপক হতে হবে। কি বলছে? যে ব্যক্তার্থ সমান হতে হবে। ব্যক্তার্থ বলতে সংখ্যার দিক। তো আমরা যে উপজাতিকে ভাগ করব, সেই উপজাতির সংখ্যার দিক আমরা যে জাতিকে ভাগ করলাম, সেই জাতির কি হতে হবে? সমান হতে হবে। ব্যক্তার্থ যদি কম হয়, তোমরা মনে রাখবে যে ব্যক্তার্থ যদি কম হয় তাহলে হবে অব্যপক বিভাগ অনুপত্তি। আর যদি ব্যক্তার্থ বেশি হয়, অর্থাৎ সংখ্যার দিক বেশি হয়, তাহলে হবে অতিবিভব বিভাগ অনুপত্তি। তো দেখো এই জায়গায় বলছে একটি জাতিকে কয়েকটি উপজাতিতে ভাগ করার পর উপজাতিগুলো মিলিত ব্যক্তার্থ জাতির থেকে কম হলে, অর্থাৎ আমরা যখন একটি জাতিকে ভাগ করব, ভাগ করার পর এই উপজাতি মিলিয়ে দেখব যে মূল জাতির সংখ্যার থেকে কম, তাহলে সেটা হবে অব্যপক বিভাগ অনুপত্তি। দেখো এই যে একটা এক্সাম্পল রয়েছে ত্রিভুজ। তো ত্রিভুজকে আমরা ভাগ করলে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম, কিন্তু এই জায়গায় আরেকটা ত্রিভুজ কি হয়েছে? বাদ পড়ে গেছে। যেহেতু আরেকটি ত্রিভুজ বাদ পড়ে গেছে, তাহলে এই জায়গায় যে মূল ত্রিভুজটা, এই ত্রিভুজের কি হয়েছে? ব্যক্তার্থের পরিমাণ অর্থাৎ সংখ্যার দিক কমে গেছে। যেহেতু সংখ্যার দিক কমছে, তাহলে এটা হচ্ছে অব্যপক বিভাগ অনুপত্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এই বিষয়টা তোমরা যদি বুঝতে না পারো, ভিডিওটি আবার প্রথম থেকে দেখার চেষ্টা করিও, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এখন আমরা দেখব অতিবিভব বিভাগ অনুপত্তি। অতিবিভব বিভাগ অনুপত্তির ক্ষেত্রে সেম, তবে এক্ষেত্রে বেশি থাকবে। অর্থাৎ একটি জাতিকে যখন আমরা কয়েকটি উপজাতিতে ভাগ করব, উপজাতিগুলোর মিলিত ব্যক্তার্থ, অর্থাৎ উপজাতিগুলো যখন আমরা একসাথে করব, তখন যখন দেখব যে ব্যক্তার্থ সংখ্যার দিক বেশি হয়েছে, তখন সেটা হবে অতিবিভব বিভাগ অনুপত্তি। দেখো, মানুষকে এশিয়াবাসী, ইউরোপবাসী ইত্যাদিতে বিভক্ত করা। মানুষকে যখন আমরা এশিয়াবাসী, ইউরোপবাসী ইত্যাদিতে বিভক্ত করব, তখন কিন্তু কি হবে? মূল যে জাতি, এটার ব্যক্তার্থ বেড়ে যাবে। তখন সেটা হবে অতিবিভব বিভাগ অনুপত্তি। তো আমি তোমাদেরকে এই বিষয়টা সহজে মনে রাখার জন্য যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে তোমরা মনে রাখবে যে অবিভব বিভাগ অনুপত্তির ক্ষেত্রে ব্যক্তার্থ কম হবে, অতিবিভব বিভাগ অনুপত্তির ক্ষেত্রে ব্যক্তার্থ বেশি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটা তোমরা মাথায় রাখিও। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সৃজনশীল থাকবেই থাকবে। এখন আমরা দেখব চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়মে কি বলছে? যে বিভাগে উপজাতিগুলো পরস্পর আলাদা হতে হবে, যাতে একে অপরের সাথে মিলেমিশে না যায়। যখন আমরা একটি জাতিকে উপজাতিতে বিভক্ত করব, তখন প্রত্যেকটা উপজাতি আলাদা আলাদা হতে হবে, যাতে একে অপরের সাথে মিলেমিশে না যায়। যদি মিলেমিশে যায়, তাহলে কি হবে? সূত্রটি ভুল হবে বা নিয়মটি ভুল হবে। আর ভুল হলে সেটা হবে পরস্পরাঙ্গিক বিভাগ অনুপপত্তি। পরস্পরাঙ্গিক বিভাগ অনুপপত্তি কি? কোনো জাতিকে উপজাতিতে ভাগ করার পর উপজাতিগুলো যদি একটি অপরের সাথে মিশে যায়, তাহলে সেটা হবে, এই সংজ্ঞাটিকে আমরা বলবো পরস্পরাঙ্গিক বিভাগ অনুপপত্তি। তো আমরা এক্সাম্পল দেখি, বিষয়টা আরো সহজে বুঝতে পারবো। মানুষ, সৎ, সুখী, বিদ্যান ইত্যাদি ভাগ করা। একজন মানুষকে যখন আমরা সৎ, সুখী, বিদ্যানে ভাগ করব, তখন সেটা হবে পরস্পরাঙ্গিক বিভাগ অনুপপত্তি। অর্থাৎ একটার সাথে একটা মিলে যাবে। কিভাবে মিলে যাবে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, জায়গায় একজন মানুষকে আমরা সৎ বলতে পারি, আবার সে সুখী হতে পারে, আবার সে বিদ্যান হতে পারে। অর্থাৎ সে একসাথে সৎ হতে পারে, সুখী হতে পারে, বিদ্যান হতে পারে। এতে করে কি হচ্ছে বলতো? এই জায়গায় প্রত্যেকটা বিষয় মিশে যাচ্ছে। আর প্রত্যেকটা বিষয় মিশে গেলে সেটা হচ্ছে পরস্পরাঙ্গিক বিভাগ অনুপত্তি। কিন্তু আমাদের সূত্র বলা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু মিশা যাবে না, অর্থাৎ আলাদা আলাদা থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে পঞ্চম নিয়ম। পঞ্চম নিয়ম হচ্ছে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলো প্রত্যেকের ওপর প্রযোজ্য হতে হবে। এক্সাম্পল দেখো, মানুষ, শিক্ষিত, অশিক্ষিত। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমরা দেখে নিও। এখান থেকে তেমন প্রশ্ন আসে না, তবে তোমাদের জেনে রাখা ভালো। তারপর তোমাদের যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ নিয়ম। এই নিয়ম থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো বোর্ডে একটা প্রশ্ন কমন পাবেই পাবে, তাই এই নিয়মটা বোঝার চেষ্টা করো। ৬ নম্বর নিয়মটি হচ্ছে ক্রমিক বিভাগে নিকটতম উপজাতিকে ভাগ করতে হবে, মধ্যখানে কোনো ধাপ বাদ দেওয়া যাবে না। এই জায়গায় বানানটি ভুল রয়েছে, এটা হচ্ছে বাদ দেওয়া যাবে না। কি বলছে? যে যখন আমরা একটা জাতিকে বিভাগ করব, তখন কি করতে হবে? সিরিয়ালি বিভাগ করতে হবে, মাঝখানে কোনো ধাপ বাদ দেওয়া যাবে না। যদি আমরা মাঝখানের বা মধ্যখানের ধাপ বাদ দেই, তাহলে বিভাগটি ভুল হবে। আর যদি বিভাগটি ভুল হয়, তাহলে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপপত্তি ঘটবে। কি ঘটবে? উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপপত্তি। চলো আমরা এই বিষয়টা এক্সাম্পল দেখার মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো এই জায়গায় আমি লিখলাম জীব। তো জীবকে আমরা লিখলাম মানুষ, অমানুষ, অসভ্য, সভ্য, সভ্য শিক্ষিত মানুষ, সভ্য অশিক্ষিত মানুষ। এখন যদি আমরা জীব লিখে সরাসরি লিখি যে সভ্য শিক্ষিত মানুষ, সভ্য অশিক্ষিত মানুষ, তাহলে এটা কিন্তু উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপপত্তি ঘটবে। কেন? কারণ আমরা একটু আগে দেখছি যে সিরিয়ালি কি করতে হবে? সিরিয়ালি ভাগ করতে হবে। তো দেখো এই জায়গায় কিন্তু আমরা মানুষ, অমানুষ, অসভ্য এবং সভ্য এই বিষয়গুলো কিন্তু বাদ দিয়ে আমরা এগুলো লিখে দিয়েছি। অর্থাৎ এই জায়গায় মাঝখানের বা মধ্যখানের বিষয়গুলো বাদ পড়ে গেছে। তাহলে কি হবে বলতো? তাহলে উলম্ফন বা উৎক্রান্তি বিভাগ অনুপপত্তি। অর্থাৎ আমাদেরকে সিরিয়ালি লিখতে হবে। প্রথমে জীব, তারপর হচ্ছে মানুষ, অমানুষ, তারপর হচ্ছে অসভ্য, সভ্য, তারপর লিখতে হবে সভ্য শিক্ষিত মানুষ, সভ্য অশিক্ষিত মানুষ। এইভাবে লিখতে হবে। হুট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না। অর্থাৎ সিরিয়ালি আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে, এইভাবে লিখতে হবে। তা না হলে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপপত্তি ঘটবে। তো আমি আশা করছি এই নিয়মটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে তোমাদের সৃজনশীল কোন টাইপের আসতে পারে একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তারপর তোমরা পড়বে যুক্তি বিভাগের সাথে অঙ্গগত বিভাগের পার্থক্য। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে।
অনেক বোর্ডে এই প্রশ্ন দিতে পারে যে যুক্তি বিভাগের সাথে অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগের পার্থক্য নির্ণয় করো। তো এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা আসে, এই জায়গায় আমি যা লিখে দিয়েছি তা যদি তোমরা লিখে দিতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। দেখো, প্রথমে তোমরা লিখবে যৌক্তিক বিভাগে কোনো জাতিকে বা উপজাতিতে বিভক্ত করা হয়, অন্যদিকে অঙ্গগত বা গুণগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুকে অঙ্গগত বা গুণগত বিভাগে বিভক্ত করা হয়। তারপর হচ্ছে যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতির প্রযোজ্য, অন্যদিকে তা কিন্তু হয় না। তা হয় না বলতে এই জায়গায় আমি সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি, তোমরা লিখবে অঙ্গগত বা গুণগত বিভাগে তা হয় না। তারপর তোমরা লিখবে যুক্তি বিভাগ হচ্ছে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। অন্যদিকে লিখবে গুণগত বা অঙ্গগত বিভাগ তা কিন্তু নয়। তারপর লিখবে যুক্তি বিভাগ একটি বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তার্থ বিভাজ্য জাতির সমান হয়, কিন্তু গুণগত বা অঙ্গগত বিভাগে তা হয় না। তো এইভাবে তোমরা লিখে দিলে পরীক্ষা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো এখন আমরা দেখব সীমাবদ্ধতা, যুক্তি বিভাগের সীমাবদ্ধতা, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা যুক্তি বিভাগ করতে পারবো না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিভাগ সম্ভব নয়। আমরা কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে কি করতে পারবো না, বিভাগ করতে পারবো না। কেননা আমরা একটু আগে দেখেছি যে আমরা জাতিবাচক পদের বিভাগ করব, কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের বিভাগ করব না। কেন? কারণ এই বিভাগে জাতিবাচক বা শ্রেণীবাচক পদের সীমাবদ্ধতা রয়েছে। ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির বিভাগ সম্ভব নয়, কারণ সবচেয়ে নিম্ন জাতি, এর মধ্যে আর কোনো নিম্ন স্তর নয়। অর্থাৎ ক্ষুদ্রতম বা অপরতম জাতিকে আমরা আর কি করতে পারবো না, বিভাগ করতে পারবো না। কারণ এটাকে বিভাগ করলে আমরা আর কোনো নিম্ন স্তর বা নিচের কোনো কি পাবো না, উপজাতি পাবো না। তারপর হচ্ছে ব্যক্তার্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, বলতে পারে যে কোন পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তোমরা লিখবে ব্যক্তার্থহীন পদের। ব্যক্তার্থ হচ্ছে সংখ্যার দিক। তো এই জায়গায় একটা বিষয় মাথায় রেখো, মনের মৌলিক গুণ যেমন সুখ দুঃখ আনন্দ এটসেট্রা, এগুলো আমরা কি করতে পারবো না, এগুলো আমরা বিভাগ করতে পারবো না। তারপর হচ্ছে গুণবাচক পদসমূহ যেমন সততা, মিষ্টি এটসেট্রা, এগুলো আমরা বিভাগ করতে পারবো না, কারণ এগুলো কিন্তু গুণবাচক এবং মনের মৌলিক গুণ। এজন্য আমরা এগুলিকে বিভাগ করতে পারবো না। এর কোনো ব্যক্তার্থ নেই, এর কোনো সংখ্যার দিক নেই। তারপর হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদ। বিশিষ্ট সমষ্টিবাচক পদের বিভাগ সম্ভব নয়, কারণ এদের বিভক্ত করলে কোনো উপজাতি পাওয়া যায় না। মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এমসিকিউ আসতে পারে, যেমন সেনাবাহিনী এবং নৌবাহিনী। অর্থাৎ সমষ্টিবাচক পদকে আমরা কি করতে পারবো না, যৌক্তিক বিভাগ করতে পারবো না। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটাও আসতে পারে, বলতে পারে যে যৌক্তিক সংজ্ঞা ও যৌক্তিক বিভাগের পার্থক্য নির্ণয় করো। যদিও আমি তোমাদেরকে যৌক্তিক সংজ্ঞা পড়াইনি, যৌক্তিক সংজ্ঞা কিন্তু তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টারটা আমি তোমাদেরকে একটু পরেই পড়িয়ে দিব। তো যৌক্তিক সংজ্ঞা এবং যুক্তি বিভাগের মধ্যে আমরা পার্থক্য দেখে নিই। কোনো পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বর্ণনাকে সংজ্ঞা বলে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা বলে। এ জায়গায় কি বলছি, যথার্থে বর্ণনা। অন্যদিকে কোনো একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যথার্থে প্রকাশ, অন্যদিকে যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যক্তার্থে প্রকাশ। যথার্থ বলতে বোঝায় গুণের দিক, ব্যক্তার্থ হচ্ছে সংখ্যার দিক। সংজ্ঞা অর্থাৎ যুক্তি সংজ্ঞা হচ্ছে মৌলিক প্রক্রিয়া, অন্যদিকে যুক্তি বিভাগ হচ্ছে সংজ্ঞার উপর নির্ভরশীল প্রক্রিয়া। তারপর তোমরা লিখবে ইংরেজি শব্দ হচ্ছে ডেফিনেশন, যা ডেফিনেটর শব্দ থেকে এসেছে। যুক্তি সংজ্ঞার ইংরেজি শব্দ হচ্ছে ডেফিনেশন, যা এসেছে ডেফিনেটর শব্দ থেকে। অন্যদিকে ইংরেজি শব্দ হচ্ছে ডিভিশন, যুক্তি বিভাগের ইংরেজি শব্দ হচ্ছে ডিভিশন। যুক্তি সংজ্ঞা বলে দেয় একটি পদের মধ্যে কি কি সাধারণ ও প্রয়োজনীয় গুণাবলী রয়েছে। কেননা আমরা দেখলাম যে যুক্তি সংজ্ঞা আছে যথার্থের প্রকাশ, যথার্থ বলতে গুণকে বোঝায়। অন্যদিকে বিভাগ বলে দেয়, অর্থাৎ যৌক্তিক বিভাগ বলে দেয় যে একটি জাতিবাচক পদের মধ্যে বা অধীনে কি কি ছোট পদ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি তোমরা লিখে দিতে পারো, এই জায়গায় যা লেখা রয়েছে প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে সহজভাবে লিখে দিয়েছি। এইভাবে লিখে দিলে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাবে। তো এখন আমরা দেখব দ্বিকোটিক বিভাগ। এখান থেকে তোমাদের সৃজনশীল আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিকোটিক বিভাগের ইংরেজি হচ্ছে ডিকোটোমাই। ইংরেজি ডিকোটোমাই শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিক্কা এবং টেমনো থেকে। ডিক্কা হচ্ছে দুই ভাগে এবং টেমনো হচ্ছে ভাগ করা। এমসিকিউ আসতে পারে, এই কয়েকটা লাইন তোমরা মাথায় রাখিও। উৎপত্তিগত অর্থ হলো দুই ভাগে ভাগ করা, অর্থাৎ দ্বিকোটিক বিভাগের অর্থ হচ্ছে উৎপত্তিগত অর্থ হচ্ছে দুই ভাগে ভাগ করা। দ্বিকোটিক বিভাগে দুটি পদ রয়েছে, একটা হচ্ছে হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। দ্বিকোটিক বিভাগ হলো কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়া। কি বলছে, যে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়া। তো এই লাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দ্বিকোটিক বিভাগের প্রকৃতিটা জেনে নেওয়ার চেষ্টা করি। তো উদাহরণ 1, এই জায়গায় আমি প্রাণী লিখলাম। দেখো এই জায়গায় মানুষ অমানুষ। কি বলছে, যে দুটি বিরুদ্ধ পদের। দেখো এই জায়গায় প্রথমে হচ্ছে মানুষ, পরে হচ্ছে অমানুষ, অর্থাৎ দুটি বিরুদ্ধ পদ। তারপর হচ্ছে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, অর্থাৎ দুটি হচ্ছে বিরুদ্ধ পদ। আর বিরুদ্ধ পদ হলে সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। তো এখন আমরা দেখব দ্বিকোটিক বিভাগের সুবিধা। দ্বিকোটিক বিভাগে কি কি সুবিধা রয়েছে। নাম্বার 1, অতি বিভাগ বা অবিভাগ বিভাগ অনুপপত্তি হওয়ার সম্ভাবনা নেই। দ্বিকোটিক বিভাগে কিন্তু ব্যক্তার্থে কম বেশি হওয়ার সম্ভাবনা নেই। তারপর হচ্ছে এটি একটি আকারগত প্রক্রিয়া হওয়ায় বিভাজ্য জাতি ও উপজাতি সম্পর্কে বাস্তব জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে এটি একটি সহজ সরল প্রক্রিয়া। এইটা তোমরা মনে রাখার চেষ্টা করি, প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তারপর আমরা দেখব দ্বিকোটিক বিভাগের অসুবিধা। নাবোধক পদটি অস্পষ্ট। নাবোধক পদ হচ্ছে অসীম। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকলে কোথাও গিয়ে শেষ হবে তা কিন্তু বলা যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা মাথায় রাখার চেষ্টা করিও। আরেকটা বিষয় মনে রাখিও, যে দ্বিকোটিক বিভাগের কিন্তু মৌলিক নিয়ম দুইটা। এমসিকিউ আসতে পারে যে দ্বিকোটিক বিভাগের মৌলিক নিয়ম কয়টি, দুইটি। একটা হচ্ছে বিরুদ্ধ নিয়ম আর একটা হচ্ছে নির্মধ্যম নিয়ম।
তো এখন আমরা দেখব যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা। পদের ব্যাখ্যাত সম্পর্কিত জ্ঞানের অর্জন। পদের সংখ্যার দিক সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদেরকে যৌক্তিক বিভাগ জানতে হবে। উক্ত উপজাতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদেরকে যৌক্তিক বিভাগ সম্পর্কে জানতে হবে। বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য যৌক্তিক বিভাগ প্রয়োজন। আর হচ্ছে জাগতিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদের কি করতে হবে? যৌক্তিক বিভাগ সম্পর্কে জানতে হবে। তো এখন আমরা দেখব যৌক্তিক বিভাগের বৈশিষ্ট্য। কোনো পদের ব্যাখ্যাত বিশ্লেষণ, অর্থাৎ যুক্তিপদ কি করে? যুক্তি বিভাগ কি করে? কোনো পদের ব্যাখ্যাত বিশ্লেষণ করে, সংখ্যার দিক বিশ্লেষণ করে, একটি মাত্র মূল সূত্র ভিত্তি করে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে যুক্তি বিভাগের মূল সূত্র। যদি বলে যুক্তি বিভাগের নিয়ম করি তাহলে তোমরা লিখবে 6টি, আর যদি বলে মূল সূত্র কটি বা মূল নিয়ম কটি তাহলে লিখবে একটি, সেটা হচ্ছে এইটা। তারপর দেখো কেবল জাতিবাচক পদের বিভাজন সম্ভব। আমরা একটু আগে দেখছি যে যুক্তি বিভাগে জাতিবাচক পদের, একটু আগে আমরা দেখেছি যে জাতিবাচক পদকে আমরা বিভাগ করতে পারি, কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদকে বিভাগ করতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই বিষয়গুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কোন ধরনের সৃজনশীল আসতে পারে। তো দেখো এই জায়গায় রয়েছে প্রশ্ন নাম্বার 1, একটা ছক দেওয়া রয়েছে, বলছে জীব, সভ্য, অসভ্য। ছক 2 এ দেওয়া রয়েছে মোটরসাইকেল, বাস, ট্রাক, 4 চাক্কার গাড়ি, 6 চাক্কার গাড়ি। তারপর ছক 3 এ দেওয়া রয়েছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। প্রশ্নে বলা হয়েছে ছক 1 এর বিভাজন কি যথাযথ, ব্যাখ্যা করো। তো আমরা প্রথমে দেখে নিই ছক 1 এ কি রয়েছিল। দেখো ছক 1 এ রয়েছিল জীব, সভ্য এবং অসভ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কি পড়েছিলাম দেখো তো, আমি তোমাদের 6টি নিয়মের মধ্যে 6 নম্বর নিয়ম ছিল ক্রমিক অনুসারে আমাদেরকে কি করতে হবে? কোনো একটি জাতিকে কোনো একটি উপজাতিতে বিভক্ত করতে হবে। মধ্যস্থানের বা মাঝখানের কোনো পদ বাদ দেওয়া যাবে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় জীবের পর কিন্তু সরাসরি সভ্য এবং অসভ্য বলা হয়েছে, তার মানে মাঝখানে অনেক বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। তো এইভাবে হলে কি হয় বলো তো? এইভাবে হলে 6 নম্বর নিয়ম লঙ্ঘন করা হয়। আর 6 নম্বর নিয়ম লঙ্ঘন হলে যে অনুপপত্তি ঘটে সেটা হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপপত্তি। বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। দেখো এই জায়গায় আমি তোমাদেরকে 6 নম্বর নিয়মে আমি 6 নম্বর নিয়মে পড়িয়েছিলাম যে ক্রমবিভাগ অনুসারে নিকটবর্তী উপজাতি ভাগ করতে হবে, মাঝখানে কোনো ধাপ বাদ দেওয়া যাবে না, তাহলে উলম্ফন বা উৎক্রান্তি বিভাগ অনুপপত্তি করবে। তো দেখো এই জায়গায় জীব রয়েছে, প্রশ্নে জীবের পর সরাসরি অসভ্য এবং সভ্য দেওয়া রয়েছে, কিন্তু এই জায়গায় মানুষ, অমানুষ বাদ দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পদটি ক্রমিক অনুসারে করা হয়নি, অর্থাৎ সিরিয়ালি না করে মাঝখানের বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপত্তি। তাহলে আমরা কি বলবো বলতো? তাহলে আমরা বলবো ছক 1 এর বিভাজনটি যথাযথ। এটি হচ্ছে যুক্তি বিভাগের 6 নম্বর নিয়ম লঙ্ঘন করা হয়েছে। উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপপত্তি ঘটবে। তারপর আমরা উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগের একটা সংজ্ঞা দিব, তারপর হচ্ছে উদাহরণ দিব। উদাহরণ দেওয়ার পর এই ছকের বিষয়গুলোর সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে কয়েকটি লাইন যদি আমরা লিখে দিই তাহলে এই প্রশ্নের 3-এর মধ্যে আমরা 3 পেয়ে যাব। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসতে পারে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা কমন পাবে। তারপর বলা হয়েছে যে ছক 2 ও ছক 3-এর মধ্যে কোনটিতে অবচক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কি বলছে? যে ছক 2 ও ছক 3-এর মধ্যে কোনটিতে অবচক বিভাগ অনুপপত্তি ঘটেছে। তো প্রথমে আমরা জেনে নিই যে অবচক বিভাগ অনুপপত্তি কি। তো এটা আমরা দেখেছিলাম 3 নম্বর নিয়মে। চলো আমরা 3 নম্বর নিয়মে যাই। দেখো এই জায়গায় 3 নম্বর নিয়মে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে বিভক্ত উপজাতির ব্যাক্তার্থ মিলিতভাবে বিভাজ্য জাতির ব্যাক্তার্থের সমান হতে হবে। যদি কম হয় তাহলে কি হবে? অব্যয় বিভাগ অনুপপত্তি ঘটবে। তো এই জায়গায় দেখো ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের পর সমবাহু ত্রিভুজ, এই জায়গায় সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, কিন্তু আরেকটা ত্রিভুজ সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজটা কি হয়েছে? এই জায়গায় বাদ পড়েছে। তার মানে কি হয়েছে বলতো? এই জায়গায় ত্রিভুজের যে সংখ্যা বা ব্যাক্তার্থ কমে গেছে, আর কমে গেলে সেটা হচ্ছে অব্যয় বিভাগ অনুপপত্তি। তো চলো আমরা প্রশ্নে কি বলেছে দেখে নেই। তো প্রশ্নে উদ্দীপকের মধ্যে দেওয়া রয়েছে যে, তো ছক 2 এ দেওয়া রয়েছে মোটরসাইকেল, বাস, ট্রাক, 4 চাকার গাড়ি, 6 চাকার গাড়ি। ছক 3 এ দেওয়া রয়েছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ নেই। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এই জায়গায় ত্রিভুজের ব্যাক্তার্থ বা সংখ্যা কমে গেছে, আর কমে গেলে সেটা হচ্ছে অব্যয় বিভাগ অনুপপত্তি। তাহলে আমরা বলতে পারি যে চিত্র 3 এ অব্যয় বিভাগ অনুপপত্তি ঘটেছে। তাহলে আমরা লিখব যে উদ্দীপকে ছক 2 ও ছক 3-এর মধ্যে ছক 3 এ অব্যয় বিভাগ অনুপপত্তি ঘটেছে। তো এই বিষয়টা লেখার পর আমরা অব্যয় বিভাগ অনুপপত্তির কি করব? ব্যাখ্যা দিব। এটার একটা সংজ্ঞা দিব, সংজ্ঞা দেওয়ার পর উদাহরণ দিব, এবং আমরা এই বিষয়টা এভাবে লিখবো যে উদ্দীপকে 3 ছক এর মাধ্যমে কি হয়েছে? অব্যয় বিভাগ অনুপপত্তি ঘটেছে। তো এইভাবে লিখে দিলে আমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাব। পরবর্তী কোয়েকশনটি দেখো, 3টা দৃশ্যকল্প দেওয়া রয়েছে। প্রথম দৃশ্যকল্প হচ্ছে একটি দালানকে ইট, রড, বালু, সিমেন্টে ভাগ করা। দ্বিতীয়টা হচ্ছে একটি আমকে রং, গন্ধ, স্বাদে ভাগ করা। একটা হচ্ছে মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা। তো বলছে যে দৃশ্যকল্প 3 ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা করো। দেখো দৃশ্যকল্প 3 বলছে যে মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো আমরা 2 নম্বর নিয়মে কি দেখেছিলাম? আমরা 2 নম্বর নিয়মে দেখেছিলাম যে একই সময়ে একটি মাত্র বিভাগের মূল সূত্র গ্রহণ করতে হবে, একাধিক সূত্র গ্রহণ করা যাবে না, এতে করে সংকর বিভাগ অনুপত্তি ঘটবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় প্রশ্নে একই সাথে মানুষকে কি করা হয়েছে? সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে একসাথে 2টা সূত্র প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা কি হবে? এটা হবে সংকর বিভাগ অনুপত্তি। তাহলে আমরা এই প্রশ্নটা এইভাবে সলভ করার চেষ্টা করব যে দৃশ্যকল্প 3 ইঙ্গিত বিষয়টি হচ্ছে সংকর বিভাগ অনুপত্তিকে নির্দেশ করে।
সংখ্যার বিভাগ অনুবর্তী ঘটে কখন, কোন নিয়মটি লঙ্ঘন করলে বলতো? দ্বিতীয় নম্বর নিয়মটি লঙ্ঘন করলে। এটা লেখার পর আমরা সংখ্যক বিভাগের একটা সংজ্ঞা দিব, তারপর হচ্ছে একটা উদাহরণ দিব। উদাহরণ দেওয়ার পর তারপর আমরা কি করব, এই দৃশ্যকল্প 3 এর সাথে এই বিষয়টাই সুন্দর করে লিখে দিব। এই বিষয়টা মিলিয়ে দিয়ে সুন্দরভাবে কয়েকটি লাইন লিখে দিলে তোমরা এই প্রশ্নে 3 এর মধ্যে 3 পাবে। দেখো তারপর কি বলছে যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো দেখো তো দৃশ্যকল্প 1 এ কি বলছে, একটি দালানকে ইট, রড, বালু, সিমেন্টে ভাগ করা। যেহেতু একটি দালানকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে অঙ্গগতি বিভাগ অনুবর্তী। আর এটা হচ্ছে কখন হয়? অঙ্গগতি বিভাগ অনুবর্তী হয় প্রথম নিয়ম লঙ্ঘন করলে। দ্বিতীয় দৃশ্যকল্পে বলা হয়েছে যে একটি আমকে রং, গন্ধ, স্বাদে ভাগ করা, অর্থাৎ তার গুণে ভাগ করা। যেহেতু গুণে ভাগ করা হয়েছে তাহলে এটা হচ্ছে গুণগত বিভাগ অনুবর্তী। অঙ্গগত বিভাগ অনুবর্তী এবং গুণগত বিভাগ অনুবর্তী কখন ঘটে? প্রথম নিয়ম লঙ্ঘন করলে। তো প্রথম নিয়ম কি ছিল প্রিয় শিক্ষার্থীরা? দেখো তো প্রথম নিয়ম কি ছিল। প্রথম নিয়মে বলা হয়েছে যে সবসময় জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তিবাচক পদকে বিভাগ করা যাবে না, বা বস্তুবাচক পদকে বিভাগ করা যাবে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু কোনো জাতিবাচক পদকে বিভক্ত না করে বস্তুবাচক পদ, যেমন দালানকে বিভক্ত করা হয়েছে, আমকে বিভক্ত করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম প্রথমটা হচ্ছে অঙ্গের মাধ্যমে বিভক্ত করা হয়েছে, তাই এটা অঙ্গগত বিভক্তি, অঙ্গগত বিভাগ অনুবর্তী। অন্যদিকে এটা গুণের মাধ্যমে বিভাগ করা হয়েছে, তাই হচ্ছে এটা হচ্ছে গুণগত বিভাগ অনুবর্তী। তো প্রশ্নটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। উদ্দীপকে 1 হচ্ছে অঙ্গগত বিভাগ অনুবর্তী এবং 2 হচ্ছে গুণগত বিভাগ অনুবর্তী। অঙ্গগতি বিভাগ অনুবর্তী এবং গুণগত বিভাগ অনুবর্তী ঘটে কখন? সেটা হচ্ছে প্রথম নিয়ম লঙ্ঘন করলে। তারপর আমরা যে বিষয়টা করব, অঙ্গগতি বিভাগ অনুবর্তীর সংজ্ঞা দিব, উদাহরণ দিব। তারপর হচ্ছে উদ্দীপকের সাথে এই বিষয়টা রিলেটেড করে দিব। তারপর আমরা গুণগত বিভাগের সংজ্ঞা দিব, উদাহরণ দিব। তারপর এই বিষয়টা আমরা রিলেটেড করে কয়েকটি লাইন লিখে দিব। এইভাবে লিখতে পারলে তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো প্রশ্ন 3 দেখো, প্রশ্ন 3 একটা উদ্দীপক দেওয়া রয়েছে। আরিফ বলল, যখন কোনো পদকে মাত্র দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তখন অনেক সমস্যা দূর করা সহজ হয়। একথা শুনে সুমন বলল, মানুষ পদকে বিভাজন করতে গিয়ে মানুষ হলো সভ্য, অশিক্ষিত, সজ্জীব। প্রশ্নে বলা হয়েছে উদ্দীপককে সুমনের বক্তব্য যুক্তি বিভাগের যে অনুপত্তি ঘটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপককে সুমন কি বলছিল? সুমন কি বলছিল যে মানুষ হলো সভ্য, শিক্ষিত, সজ্জীব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু সুমন মানুষকে কি করছে? একাধিক সূত্রে ভাগ করেছে, একাধিক সূত্রে ভাগ করেছে একটি সময়ে। যেহেতু একটি সময়ে একাধিক সূত্র ভাগ করেছে, তাহলে এটা হচ্ছে সংকর বিভাগ অনুপত্তি। আমরা দ্বিতীয় নিয়মে দেখেছি যে একই সময় একটি মাত্র সূত্র গ্রহণ করতে হবে, একাধিক সূত্র গ্রহণ করা যাবে না। তো দেখো এই জায়গায় মানুষকে আমরা সভ্য বলতে পারি, আবার সত বলতে পারি। একজন মানুষ কিন্তু সভ্য হতে পারে, শিক্ষিত হতে পারে, আবার সত হতে পারে। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষকে যেহেতু একাধিক সূত্রে প্রয়োগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে সংকর বিভাগ অনুপত্তি। যেহেতু আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে সংকর বিভাগ অনুপত্তি, তাহলে আমরা লিখবো এই প্রশ্নটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করবো যে উদ্দীপকের সুমনের বক্তব্য যৌক্তিক বিভাগের সংকর বিভাগ অনুপত্তিকে নির্দেশ করে। তারপর আমরা লিখবো যে নিয়ম 2 লঙ্ঘন করলে সংকর বিভাগ অনুপত্তি করে। নিয়ম 2 এ কি ছিল? নিয়ম 2 এ ছিল যে একই সময়ে একটি মাত্র সূত্র গ্রহণ করতে হবে। তো এইভাবে লেখার পর তোমরা সংকর বিভাগে একটা সংজ্ঞা দিবে, তারপর হচ্ছে উদ্দীপকের সাথে এই বিষয়টা রিলেটেড করে কয়েকটি লাইন লিখে দিবে। তোমরা 3 এর মধ্যে এই জায়গায় 3 পেয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন কি বলছে যে উদ্দীপকে আরিফের বক্তব্য পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আরিফের বক্তব্য পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করতে বলছে। আরিফ কি বলছিল? যে যখন কোনো পদ আরিফ কি বলছে যে যখন পদকে মাত্র দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তখন অনেক সমস্যা দূর করা সহজ হয়। তো দেখো এই জায়গায় দুটি বিরুদ্ধ পদ বলা হয়েছে। দুটি বিরুদ্ধ হলে কি হয় বলতো? আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছি, যখন বলবে যে দুটি বিরুদ্ধ পদ, তখন সেটা কি হবে বলতো? তখন সেটা হবে হচ্ছে দ্বিগঠিক বিভাগ। তখন কি হবে? তখন সেটা হবে দ্বিগঠিক বিভাগ। আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম, যখন বিরুদ্ধ পদের কথা বলবে তখন হবে সেটা দ্বিগঠিক বিভাগ। তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে দ্বিগঠিক বিভাগ। তো দ্বিগঠিক বিভাগের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা করবে, এই হচ্ছে দ্বিগঠিক বিভাগ। দ্বিগঠিক বিভাগের এই বিষয়গুলো লিখে দিবে। লিখে দেওয়ার পর তোমরা উদাহরণ দিবে। তারপর তোমরা দ্বিগঠিক বিভাগে একটা লাইন লিখে দিবে। তারপর তোমরা কি করবে? উদ্দীপকের সাথে এই বিষয়টা রিলেটেড করে কয়েকটি লাইন লিখে দিবে। তো এইভাবে যদি তোমরা লিখে দিতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো এখন আমরা দেখবো প্রশ্ন নম্বর 4। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় দেওয়া রয়েছে দৃশ্যকল্প 1 জীব, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। দৃশ্যকল্প 2 মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ। তো প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 1 কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চিত্র 1 কি ছিল? চিত্র 1 ছিল শিক্ষিত মানুষ আর হচ্ছে অশিক্ষিত মানুষ। জীবকে সরাসরি শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ হিসেবে দেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু মাঝে কয়েকটি পদ বাদ দেওয়া হয়েছে, যেমন মানুষ, তারপরে হচ্ছে অমানুষ। এগুলো বাদ দেওয়া হয়েছে যেহেতু ক্রমিক অনুসারে করা হয়নি, সিরিয়ালি করা হয়নি, তাহলে এটা নম্বর নিয়মকে লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় উৎক্রান্তিক বা উলম্ফন বিভাগ অনুপত্তি ঘটেছে। তো আমরা লিখবো যে উদ্দীপকের দৃশ্যকল্প 1 6 নম্বর নিয়মকে লঙ্ঘন করা হয়েছে, যার ফলে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপত্তি ঘটেছে। তো এগুলো লেখার পর উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগের একটা সংজ্ঞা দিব, উদাহরণ দিব। তারপর আমরা উদ্দীপকের সাথে এই বিষয়টা রিলেটেড করে কয়েকটা লাইন লিখে দিলে এই প্রশ্নে আমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বিভাগ প্রক্রিয়া তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো দৃশ্যকল্প 1 এর বিষয়টা আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপত্তি। দৃশ্যকল্প 2 কি বলছে? যে মানুষ, সৎ মানুষ আর হচ্ছে অসৎ মানুষ। অর্থাৎ মানুষকে কি করা আছে? মানুষকে সৎ এবং অসৎ হিসেবে ভাগ করা হয়েছে। তো দৃশ্যকল্প 2 হচ্ছে মানুষ, সৎ মানুষ এবং অসৎ মানুষ। আমরা এইভাবে লিখবো যে দৃশ্যকল্প 1 হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুপত্তি, অন্যদিকে দৃশ্যকল্প 2 হচ্ছে যুক্তি বিভাগের
সঠিক নিয়ম প্রয়োগ হয়েছে। কিভাবে প্রয়োগ হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় মানুষের উপর কিন্তু মানুষকে সৎ মানুষ এবং অসৎ মানুষ সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ মাঝখানে বা সিরিয়ালি যেভাবে লিখে দেওয়ার কথা এই জায়গায় সেভাবে লিখে দেওয়া রয়েছে। মাঝখানের বা মধ্যখানের কোনো পদ বাদ দেওয়া হয়নি। তার মানে এটা যুক্তি বিভাগের সঠিক নিয়ম কি করা হয়েছে? যথার্থ প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা লিখব যে দৃশ্যকল্প ১ হচ্ছে উল্লম্ফন বা উৎক্রান্তিক বিভাগ অনুবর্তী করেছে, আর দৃশ্যকল্প ২ এ যুক্তি বিভাগের সঠিক নিয়ম প্রয়োগ হয়েছে। এখন আমরা কি করব? যুক্তি বিভাগের সঠিক নিয়মগুলো লিখে দিব। পাশাপাশি হচ্ছে উল্লম্ফন বা উৎক্রান্তিক বিভাগ যা হচ্ছে ৬ষ্ঠ নিয়ম লঙ্ঘন করলে হয় সেগুলো আমরা লিখে দিব। এভাবে লিখে দিলে এই ৪ নম্বর প্রশ্নে ৪ এর মধ্যে আমরা ৪ পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে ৪টি প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম এগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর তাছাড়া আমি তোমাদেরকে বেসিক পড়িয়ে দিয়েছি। এতে করে এখান থেকে প্রশ্ন না আসলেও তোমরা খুব সহজে আনসার করতে পারবে। আর আমি মনে করি যে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তো এখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য আমি তোমাদেরকে না পড়ে এমসিকিউ গুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা দেখে নাও। আর তাছাড়া যদি এখান থেকে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে। আমার আইডিতে ফলো দিয়ে একটা এসএমএস দাও, তাহলে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। প্রত্যেকটা এমসিকিউ এখান থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করিও। ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।